সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জিভেন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আমি আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে। প্রথমটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বেরিয়েছে। অনেকে বলবেন এর সাথে আমার কি সম্পর্ক আছে, কারণ এটির ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে আমাদের সবার উপর। সাথে জব রিপোর্ট, গত সপ্তাহে বলেছিলাম সেটি ছিল এডিপি জব রিপোর্ট প্রাইভেট সেক্টরে। আজ যেটি তুলে ধরবো সেটি হচ্ছে দুটি মিলিয়ে এটি আমাদের কোথায় রেখেছে সেটি জানাটা খুব দরকার, এবং এর প্রভাবটি কারণে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে না বাড়তে যাচ্ছে সেটির উপরে, এবং যার সরাসরি ইফেক্ট পড়ে বিজনেস এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ হাউজিং মার্কেটে, সেটি আলোচনা থাকবে। তার চেয়েও বড় খবর হলো গতকাল দুটি ব্রেকিং নিউজ এসেছে যেটি অনেক মিডিয়ায় কাভার করেনি, কারণ ইট ডাজ নট এফেক্ট দ্যাম, কিন্তু দুটি অত্যন্ত বড়। একটি হচ্ছে দুটি ইমিগ্রেশন সংক্রান্ত। একটি হচ্ছে যারা ফার্মে কাজ করেন, ফার্ম হতে পারে কৃষিকাজ, ফার্ম হতে পারে হোটেল, দুঃখিত হোটেল আলাদা, ফার্ম হতে পারে কৃষি, ফার্ম হতে পারে ফার্ম উইচ ইজ গবাদি পশুর, যেরকম কাউ ফার্ম, চিকেন ফার্ম, এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্যাট। যারা আছেন তাদেরকে একটি বড় সুযোগ দেওয়া হবে, ট্রাম্প বলছেন। কেন বলছেন, কি বলেছেন, সবই আপনারা জানতে পারবেন, এবং আসলে কোথায় যাচ্ছে এটি। দ্বিতীয় হচ্ছে যারা ফরেন স্টুডেন্ট এতদিন যারা খুবই প্রেশারে ছিলেন, এখনও আছেন, তাদের জন্য আছে বিরাট, স্পেশালি ফরেন স্টুডেন্ট। সো এই দুটি বিষয় আমি ভেঙে ধরবো, এবং আমি মনে করি এই দুটি অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্য, কারণ এটির আপনাদের ইম্প্যাক্ট পড়েছে সবার উপরে। কাজে আমি চেষ্টা করব দুটি তুলে ধরার, এবং ট্রাম্প কি বলেছেন সেটি আপনাদের কাছে নিয়ে আসার। আমি কিভাবে পেয়েছি সেটির গল্পটা কিছুটা হলে আপনাদের তুলে ধরবো। চলুন তাহলে শুরু করে। আজকে প্রথম অংশে আমি কভার করবো দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, জব রিপোর্ট, এই দুটি থাকবে প্রথম অংশে। সো সিচুয়েশনটা হচ্ছে এরকম, লেবার মার্কেট, যেটিকে আমরা কর্মসংস্থানের মার্কেট বলি, সেটি দুর্বল হয়ে আসছে, এবং দ্য ইনফ্লেশন রিপোর্ট যেটি এসেছে, প্রকাশিত হয়েছে, সেটি এসেছে বেটার দেন এক্সপেক্টেড। যা আশা করা হয়েছিল তার চেয়ে বেশ ভালো। নাও আপনি যদি এই দুটি কথা এমনভাবে চিন্তা করেন, ইফ ইউ টেক দিস টু দ্য সিপিআই যেটি এসেছে রিপোর্ট ভালো, যে জব রিপোর্ট এসেছে সেটাও খারাপ আসেনি, দুটি আসার যেটি এক্সপেক্ট করা হয়েছিল তার চেয়ে ভালো এসেছে। এই দুটি যদি কম্বাইন করেন, দিজ আর বোথ দ্য রিজন, দুটি কারণ দিবে আপনাকে যে ফেডারেল রিজার্ভের উচিত ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসা, কাট ইন্টারেস্ট রেট। বাট ফেডারেল রিজার্ভ কিন্তু রিফিউজ করেছে এটা। তারা বলছে আমরা এখনো এটির কোনো সিদ্ধান্ত নেইনি। তারা বলছেন উই ডোন্ট ওয়ান্ট টু কাট ইন্টারেস্ট রেট, আমরা এখন ইন্টারেস্ট রেট কমাতে চাই না, স্পেশালি নট রাইট নাও। এবং আমি চেষ্টা করবো, আই ট্রাই টু এক্সপ্লেইন হোয়াট ইজ গোয়িং অন, কেন এবং কি হচ্ছে। সো আমরা শুরু করব সিপিআই ইনফ্লেশন রিপোর্ট থেকে, যেটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের বুধবার সকালে। সো আমরা যদি অন স্ক্রিনে দেখি, এটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন কিভাবে ট্রেন্ড করছে, যেটি আপনারা খেয়াল করে দেখবেন। সর্বডানে হেডলাইন ইনফ্লেশন, যেটির সাথে সব কিছু অন্তর্ভুক্ত থাকে, এটি এসেছে 2.4%। গত মাস মে মাসের কথা বলছি, তার আগে গত মাসের মে মাসের, এবং তার আগের মাসে এটি ছিল 2.3%। সো আপনারা বুঝতে পারছেন যে ইনফ্লেশন বেড়েছে একটু, 0.1%, 0.1%। ওকে, হাউএভার বেড়েছে, কিন্তু তথাপি ইকোনমিস্ট যারা আছেন, তারা মার্কেটে আছেন, তারা বলছেন দিস ইজ গুড, ইটস গুড। তার কারণ এটা বেড়েছে, কিন্তু যতখানি তারা মনে করেছিলেন বাড়বে তার চেয়ে কম বেড়েছে, লেস দেন হোয়াট দে এক্সপেক্টেড। না, সিপিআই পরবর্তী গ্রাফটি আমরা যদি দেখি, দ্য সিপিআই কোর ইনফ্লেশন, যেটির থেকে খাদ্য এবং জ্বালানি বাদ দেওয়া হয়, সেটি এসেছে 2.8%, অর্থাৎ, এবং এটি গত মাসেও 2.8%ই ছিল। সো দের ইজ নো চেঞ্জ অন দিস ওয়ান। নাও এই সিচুয়েশনটা একটু ট্রিকি, বেশ ট্রিকি। তার কারণ হচ্ছে বেসড অন আপনার পার্সপেক্টিভ, আপনি কিভাবে এটি দেখেন, হোয়াটস ইউর পার্সপেক্টিভ, আপনার দৃষ্টিভঙ্গিটি কেমন। ওকে, সো মনে রাখবেন ফেডারেল রিজার্ভ তাদের একটি গোল আছে, সেটি সিপিআই হোক, পিসিই হেডলাইন হোক, আর কোর ইনফ্লেশন হোক, তাদের গোল, তাদের লক্ষ্যটি হচ্ছে এটিকে কমিয়ে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? 2%। সো দ্যাটস দেয়ার টার্গেট। আইদার অফ দিস, এই যে সিপিআই পিসি যেটি বলুন, আপনি কোর বলুন, হেডলাইন বলুন, এটি কিন্তু মুভ করতে পারে ডিফারেন্টলি।
একটি বাড়বে একটি কমবে, অথবা দুইটি বাড়বে দুইটি কমবে, এরকম হতে পারে। সো তার উপর আরেকটি হচ্ছে রিপোর্ট যখন প্রকাশ করা হয় এটার মধ্যে ল্যাগ ইফেক্ট থাকে, অর্থাৎ যেই এর প্রতিফলনটি, অ্যাকচুয়াল প্রতিফলনটি আমরা সব সময় পরবর্তী রিপোর্টে দেখি না, এটি একটু ডিলে হয়ে থাকে, যেটিকে বলা হয় ল্যাগ ইফেক্ট। সো এবং আরেকটি ব্যাপার হচ্ছে তারা অনেক সময় ক্যালকুলেশন চেঞ্জ করেন, সো ইট অলসো ডিপেন্ডস বেসড অন দেয়ার ক্যালকুলেশন। তো কাজেই যেভাবেই করুন না কেন, সুনার অর লেটার এই দুটি জিনিস ইন্টারসেক্ট করে, অর্থাৎ তাদের ক্রস রোড চলে আসবে কোনো একটি সময়। বাট আপনারা যেটি দেখছেন স্ক্রিনে, জাস্ট টেক এ লুক, ইটস নট বিন সো ইজি। 2.4 2.8 কোর অ্যান্ড হেডলাইনে আছেন, কিন্তু এটিকে কিন্তু কোনোভাবেই 2% তারা নিয়ে আসতে পারছেন না। সো অলদো যদিও ইনফ্লেশন ওয়েন আপ, বেড়েছে ইনফ্লেশন, কিন্তু যতখানি বাড়া কথা ছিল তার চেয়ে কম এসেছে, লেস দেন এক্সপেক্টেড, বাট স্টিল ওয়েন আপ, বেড়েছে, কমেনি। অ্যান্ড তার কারণে দ্যাট মেক্স ফেডারেল রিজার্ভ হেজিটেন্ট। এই কারণটিতে তারা ফেডারেল রিজার্ভ যারা আছেন তারা কিন্তু হেজিটেন্ট করছেন ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। কমেনি, বেড়েছে, কিন্তু যতখানি বাড়বে মনে করা হয়েছিল ততখানিও বাড়েনি। ইটস এ ট্রিকি সিচুয়েশন ফর দ্যাম। আমি যেটি এখন আপনাদের বলবো সেটি হচ্ছে এই রিপোর্টের কিন্তু কিছুটা অংশে বেশ আশাব্যঞ্জক জিনিসও আছে, দেয়ার আর সাম অপটিমিজম। এই রিপোর্ট, তার কারণটি হচ্ছে ট্যারিফ অত্যন্ত মিনিমাল ইম্প্যাক্ট ছিল ট্যারিফের ইন দ্য মান্থ অফ মে। গত মাসে ট্যারিফের তেমন কোনো ইম্প্যাক্ট আমরা দেখিনি, ভেরি মিনিমাল। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে আমি শুধু জানিয়ে রাখতে চাই, আমি এই রিপোর্টটা যখন দেখছিলাম অন্য একটি রিপোর্ট দেখেছিলাম, সেই রিপোর্টটি হচ্ছে এরকম। সেটি হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম ট্যারিফ থেকে আমাদের ইনকাম কত হয়েছে, হাউ মাচ মানি উই মেড আমেরিকা, ঠিক আছে, গত 6 মাসে, জুন মাস তো গত 5 মাসের রিপোর্ট তারা দিয়েছেন, এবং সর্বসাকুল্যে তাদের ইনকাম কত হয়েছে। আমি দেখলাম ইউএস গভর্নমেন্ট তারা আর্ন করেছেন $800 বিলিয়ন, ক্লোজ টু $1 ট্রিলিয়ন, কিন্তু ট্যারিফ থেকে আয় হয়েছে মাত্র $22 বিলিয়ন। সো অ্যান্ড বাই দ্য ওয়ে কোনো ফরেন কান্ট্রি পে করেনি, আমরাই যারা ইম্পোর্ট করি আমরাই পে করেছি। সো এনিওয়ে, আপনাদের জানালাম। অ্যান্ড এই যে ট্যারিফ হ্যাড মিনিমাল ইম্প্যাক্ট ইন দ্য মান্থ অফ মে, এটা কোনো সারপ্রাইজ না। তার কারণ হচ্ছে অনেকেই, আমার মতো অনেকে আছেন, যারা আপনারাও আছেন, তারা অনেকে বলছেন ও বাবা বাঁচা গেল, এটি ইম্প্যাক্টই এখনো পড়েনি, তা এটা অনেকটা রিলিফের মতো, বাঁচা গেল ভাব। ইন আদার ওয়ার্ডস, দিস ওয়াজ এক্সপেক্টেড, এটি আমরা আশা করছিলাম। সো এসেনশিয়ালি হোয়াট হ্যাপেন, যেটা হয়েছে, ট্যারিফের মিনিমাল ইম্প্যাক্ট অন ইনফ্লেশন অন দ্য মান্থ অফ মে, সেরকম কোনো ইম্প্যাক্ট দেখিনি। তার কারণ হচ্ছে অনেক কোম্পানি তারা ইনভেন্টরি বিল্ড আপ করে রেখেছিলেন আগে ভাগেই, ট্যারিফ ধার্য হওয়ার আগে থেকেই। সো আমি ইতিপূর্বে আমার প্রিভিয়াস প্রোগ্রামে আমি এটি বলেছি যে দ্য ইম্প্যাক্ট ইজ এক্সপেক্টেড, যখন ইম্প্যাক্টটি শুরু হবে পড়া, ফুললি প্রাইসড ইন যখন বিভিন্ন কোম্পানিরা দেওয়া শুরু করবেন, এটি আগামী কয়েক মাস নাগাদ হবে। এটি গ্র্যাজুয়ালি হবে, ধীরে ধীরে হবে, এবং এটির ফুল ইম্প্যাক্টটি দেখতে আমাদের 6টি মাস সময় লেগে যাবে, কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে আগামী মাস থেকে আমি মনে করছি। নাও আই ওয়ান্ট টু শো ইউ দ্য জব রিপোর্ট। জব রিপোর্টটি চলি আমরা পরবর্তী। ওকে, সো যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে জব রিপোর্টের হেডলাইন। ওকে, দিস ইনফরমেশন এফেক্টস, এটির এফেক্ট পড়বে এবং সম্ভাব্যতা বাড়বে কমবে ইন্টারেস্ট রেট এবং তার পসিবল ইন্টারেস্ট রেট খাট আগামী সপ্তাহে মিটিং হতে যাচ্ছে, তার উপর এটির প্রভাব পড়বে। সো দ্য মান্থ অফ মে, ওকে, পরবর্তী যদি আমরা দেখি একটু পরবর্তী গ্রাফটি। ওকে, মে মাসের যে গ্রাফটি আপনারা দেখছেন, লেবার মার্কেট নেট যোগ করেছে কর্মসংস্থান, অর্থাৎ ওয়ার্কফোর্সে কর্মসংস্থান বেড়েছে 1,39,000 কর্মসংস্থান, এবং দ্য আনএমপ্লয়মেন্ট রেট স্টেডি আছে, কোনো পরিবর্তন হয়নি, 4.2%, বাড়েওনি কমেনি আনএমপ্লয়মেন্ট রেট। বাট আমি আপনাদেরকে বলে রাখতে চাই, লেবার মার্কেট কিন্তু ক্রমাগতভাবে দুর্বল হয়ে আসছে। অ্যান্ড দ্য মার্কেট তারা কিন্তু দুর্বল হয়ে আসার কর্মসংস্থান রিপোর্টের পরও মার্কেট, অর্থাৎ স্টক মার্কেট অর্থনীতিবিদ যারা আছেন, তারা এই রিপোর্টটি নিয়েছেন বেশ পজিটিভলি। তার কারণ দ্য রিয়াকশনটা হচ্ছে এরকম, যতখানি খারাপ আমরা আশা করছিলাম, যতটা বাজে আমরা আশা করছিলাম এই রিপোর্টটা, ততটাও খারাপ হয়নি। জাস্ট লাইক সিপিআই, যতটা আশা করছিলাম তার চেয়ে কম এসেছে, কম বেড়েছে। যতটি খারাপ আশা করছিলাম আমরা কর্মসংস্থানের রিপোর্ট আসবে, ও মাই গড, মেবি 10,000 20,000, কারণ প্রাইভেট সেক্টরে মাত্র 55,000 জব তৈরি হয়েছে, নট এ গুড সাইন। বাই দ্য ওয়ে,
যেটি যতখানি কর্মসংস্থান তৈরি হয়েছে, যতখানি আশা করা ছিল যত কম হবে তার চেয়ে বেশি এসেছে। সো বেসিকলি মানুষের এক্সপেকটেশন যেটা ছিল অর্থনীতিবিদ, স্টক মার্কেট আগে থেকেই ছিল লো এক্সপেকটেশন, and that's exactly what happened. So let's take a look at monthly report of the job. Okay, এটি একটু পরে দেখি, আমি যদি আগেরটাতে চলে যাই। ওকে, এটি আসলে মান্থ টু মান্থ। ওকে, আপনারা যেটি দেখছেন এখন প্রতি মাসের কত। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গত 3 বছর ধরেই কিন্তু ট্রেন্ড হচ্ছে ডাউনওয়ার্ডস, অর্থাৎ কর্মসংস্থান কমে আসছে প্রতি মাসের জব রিপোর্টে। ওকে, ইট ইজ ওয়ার্স দেন ইউ থিঙ্ক। আপনারা যেটি দেখছেন বা যে নাম্বারগুলি দেখছেন সেটি আসলে যতটা আমরা দেখছি তার চেয়েও খারাপ। এবং আমি এই কারণে তাদের সম্পূর্ণ রিপোর্ট থেকে একটি পেজ থেকে কিছু তথ্য বের করে আপনাদের সামনে হাজির করবো আপনি, তাহলেই বুঝতে পারবেন। দেখি আমরা পরবর্তী গ্রাফটি, যে গ্রাফটি আপনারা দেখছেন এটি আসছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, দ্য গভর্নমেন্ট অফ লেবার স্ট্যাটিস্টিক্স, দুঃখিত। অ্যান্ড এটি বলছে মার্চ মাসে তারা যেই রিপোর্ট করেছিলেন সেখান থেকে তারা যখন পুনরায় গণনা করলেন সেটি কমে এসেছে, কর্মসংস্থান হচ্ছে 65,000 কর্মসংস্থান কমেছে। এপ্রিল মাসে রিভাইজ করলেন যখন আবারও, তখন আরও কমলো এপ্রিল মাস। ওকে, এটি কমেছে আরও 30,000। সো দিস রিসেন্ট মান্থ, অর্থাৎ মে মাস, আমরা জুনে আছি, দ্য কোয়েশ্চেন ইজ তারা যখন রিভাইজ করবেন এটি কোথায় নেমে আসবে? হোয়াট ইজ দ্য রিয়েল ফিগার? আই ডোন্ট নো, সত্যি সংখ্যাটি কই এখন বলা মুশকিল। না, তারা বলছেন যে 1,39,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, বাট আসলেই কি তাই? ইজ ইট রিয়েলি? এমন কি হতে পারে এটি 99,000? এমন কি হতে পারে আসলে এটি 60,000? সো ইট ইজ নট গুড। যখন রিভাইজ প্রতি মাসে গত 2 মাস 3 মাসে 99,000 30,000 কর্মসংস্থান কমে আসে, this is not good. And just take a look at the situation right now. It is not improving. এটি কোনো মতে ইমপ্রুভ হচ্ছে না। আমরা যদি পরবর্তী চার্টটি দেখি, and the unemployment rate, যেটি আমি বলছিলাম 4.2% আছে। সো অ্যাজ ইউ ক্যান সি এটিও কিন্তু উপরের দিকে যাচ্ছে, ট্রেন্ডিং আপওয়ার্ডস গত 2-2.5 বছর ধরে, অর্থাৎ আনএমপ্লয়মেন্টের সংখ্যা বাড়ছে। I want to show you this graph পরবর্তীতে। সেটি হচ্ছে জব অ্যাডেড বাই সেক্টর, কোন সেক্টরে কতখানি কর্মসংস্থান তৈরি হয়েছে। দ্য বিগেস্ট গেইন, সবচেয়ে বড় কর্মসংস্থান তৈরি হয়েছে প্রাইভেট এডুকেশনে অ্যান্ড হেলথ সার্ভিসে, যেটি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে সবচেয়ে বেশি ফান্ড কাটার কথা চিন্তা করছেন, সেখানেই সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। প্রাইভেট এডুকেশন, হেলথ ইন্স্যুরেন্স, তারা যোগ করেছেন 87,000 কর্মসংস্থান। 1,39,000 কর্মসংস্থানের মধ্যে 87,000 তারাই তৈরি করেছেন গত মাসে। তার বেশিরভাগই হেলথ কেয়ার, যেটি অ্যাড করেছে 62,000 কর্মসংস্থান অফ দোজ 87,000। নাও অ্যাডিশনাল ইনফরমেশন ডিটেলস দেখাবো আর একটু, সেটি হচ্ছে পরবর্তী যেটি আপনারা দেখছেন এখন, সেটি হচ্ছে আরও ইন্টারেস্টিং। ইটস নট এ গুড ওয়ে ইন্টারেস্টিং, ইন এ ব্যাড ওয়ে ইন্টারেস্টিং। এটি হচ্ছে গভর্নমেন্ট জবস। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে এটি বলছে যে 1,000 কর্মসংস্থান আমরা হারিয়েছি সরকারি ফেডারেল জব থেকে, গভর্নমেন্ট জব থেকে, 1,000। বাট অফকোর্স আপনাদের মনে রাখতে হবে বেশিরভাগ মানুষই কিন্তু ইন্টারেস্টেড ইন ফেডারেল গভর্নমেন্টস জব। সো দ্য ফেডারেল গভর্নমেন্ট জব অ্যান্ড হাউ দ্য ডোজ ইজ ডুইং, ডোজ কি করছে, হাউ ডোজ কিভাবে সেই কর্মসংস্থানগুলো কমানো হয়েছে এবং তার কমানোর ফলে এর ইম্প্যাক্টটি ফেডারেল গভর্নমেন্টে কতখানি পড়বে। সো হিয়ার ইজ দ্য ডিটেল গ্রাফ, যেটি আপনারা দেখছেন। ফেডারেল গভর্নমেন্ট কর্মসংস্থান কমে আসছে, দ্য গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ইজ শ্রিঙ্কিং। ওকে, কতখানি কমেছে? মে মাসে ফেডারেল জব হারিয়েছেন 22,000 লোক, 22,000, 22,000 জব কমে এসেছে ফেডারেল গভর্নমেন্টে। এটি হচ্ছে পরপর চতুর্থ মাস এই ডিক্লাইনটি, অর্থাৎ কমে আসা কর্মসংস্থান অব্যাহত আছে। দ্য ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ নাও, এই মুহূর্তে আছে 59,000 জবস ইন দ্য পাস্ট 4 মান্থস, মাত্র 60,000 জবস। বাট মনে রাখবেন ফেডারেল গভর্নমেন্টের হয়ে কিন্তু কাজ করে over 2 মিলিয়ন পিপল, কর্মী আছে, কর্মসংস্থান আছে। সো আপনাকে যেটি বুঝতে হবে যে দিস ইজ নট শোয়িং দ্য, যে পিকচারটি আপনারা দেখছেন এখন, দ্য গ্রাফটি, এইটাও কিন্তু ফুল পিকচার না।
দ্য ট্রু পিকচার ভয়াবহ। তার কারণ কি? অনেক ওয়ার্কার আছে, গভর্নমেন্ট ওয়ার্কার, তারা কিন্তু তাদের কাজ চলে গিয়েছে, তাদেরকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত পে করা হবে, যেটিকে বলা হয় সেভারেন্স পে। তোমার সাথে আমার চুক্তি হয়েছে, তুমি চলে গেলে আগামী 6 মাস পে করবো। এটি শেষ হবে সেপ্টেম্বর মাসে। ওই সমস্ত লোক এখন কিন্তু কাজ করছেন না ফেডারেল গভর্নমেন্টে, কিন্তু তাদের যে সংখ্যাটি আছে এই পরিসংখ্যানে নেই। দ্যাট ফিগার ইজ অ্যাবসেন্ট ফ্রম হিয়ার। দের ইজ অলসো বিন ল স্যুট, এবং অনেকগুলি ল স্যুট করা হয়েছে কোর্টে, এবং কোর্ট অর্ডার আছে, যার কারণে ওই ফেডারেল জব কার্ড যেটি আছে, যেটি কমে এসেছে, সেটি এখনো প্রতিফলিত হয়নি এখানে। সো দ্য ডিক্লাইনস আর এক্সপেক্টেড, ব্যাপকভাবে এটি কমে আসবে এবং এক্সপেক্টেড টু কন্টিনিউ। সো টু দ্য অ্যাকচুয়াল ইভেন্ট, যে সংখ্যাটি আমরা দেখছি এটি অনেক বড় হবে। ইটস ক্যান বি অ্যাকচুয়ালি লার্জার। কবে? আপকামিং মান্থস অ্যাহেড, আগামী কয়েক মাসের জব রিপোর্টে সেটি প্রতিফলিত হবে, সেটি দেখা যাবে। সো দিস ইজ নট এ গুড সাইন। সো উইথ দ্যাট ইনফরমেশন, এখন এই ইনফরমেশন আমাদের পকেটে আছে, খুব ভালো কথা। লেটস মুভ অন টু ফেডারেল রিজার্ভ। কারণ ফেডারেল রিজার্ভ নেক্সট মিটিং হচ্ছে নেক্সট উইক, আগামী সপ্তাহে, আগামী বুধবার, জুনের 18 তারিখে। তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কি করতে যাচ্ছেন। ওয়েদার টু কাট দ্য ইন্টারেস্ট রেট কমাবেন নাকি কমাবেন না। এবং অ্যাকর্ডিং টু সিএমই ফেড ওয়াচ টুল, আপনারা সেটি অনলাইনে দেখে নিতে পারবেন, সার্চ করলেই হবে সিএমই ফেড ওয়াচ টুল, যেটি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো গত বুধবার ইনফ্লেশন রিপোর্ট প্রকাশিত হবার পূর্বের ঘটনা। 99.99% সম্ভাবনা ছিল, চান্সেস, যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবে না, দে উইল নট কাট ইন্টারেস্ট রেটস আগামী সপ্তাহে। এবং 0.1% সম্ভাবনা ছিল যে হ্যাঁ, হতেও পারে ইন্টারেস্ট রেট কমতে পারে। সো নাও আমি যেই চার্টটি আপনাদের দেখাবো সেটি হলো ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার পর তার ইফেক্টটি কোথায় পড়েছে এবং তার যে সম্ভাব্যতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি আমরা যদি অনস্ক্রিনে দেখি। সো এই চার্টটি আমাদের বলছে এখন 99.9% সম্ভাবনা, চান্সেস, যে ফেডারেল রিজার্ভ আসলে ইন্টারেস্ট রেট কমাবেন না আগামী সপ্তাহে। এবং যেই 0.1% ছিল সেটি হচ্ছে এখন নেমে এসেছে 0%, যে ইন্টারেস্ট রেট হয়তো কাট নাও হতে পারে, বা there's going to be a cut in interest rate, অর্থাৎ কাট হবে না সেটি 99%, কাট হবে সেটি 0% নেমে এসেছে। সো it's actually changed. The change is 0.1%. The chances of them going up next week, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ার কোনো সম্ভাবনা নেই, সেটি সম্ভাবনা হচ্ছে 0.1%। বাট এনিওয়েজ, অফকোর্স মোস্ট লাইকলি আপনারা মনে রাখবেন যে 99.99% সম্ভাবনা জাস্ট গোয়িং টু হোল্ড দ্য রেট স্টেডি, অর্থাৎ যেখানে আছে এই মুহূর্তে ইন্টারেস্ট রেট সেখানেই থেকে যাবে। নাও দ্য সাবসিকুয়েন্ট মিটিং, অর্থাৎ তার পরবর্তী যে মিটিং আছে, আমরা যদি পরবর্তী গ্রাফটে দেখি, এটি হতে যাচ্ছে জুলাইয়ের 30 তারিখে, খুব বেশি না, আমরা অলরেডি জুনের মাঝখানে আছি। আগামী মিটিং আগামী সপ্তাহে, বিফোর দ্য ইনফ্লেশন রিপোর্টের আগে আপনারা যেটি এখন দেখছেন সেখানে বলছে, পরিসংখ্যান বলছিল যে 14.5% সম্ভাবনা আছে তারা ইন্টারেস্ট রেট কমাতে পারেন তাদের সেই মিটিংয়ে। দে মে কাট ইন্টারেস্ট রেট অ্যাট দ্যাট মিটিং। রিপোর্ট বের হওয়ার পর নাও এটির সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে 16.5%। অফকোর্স ইন্টারেস্ট রেট ইন জুলাই কাটার সম্ভাবনা আছে, ওকে, কিন্তু সেটি 16.5%, 2% বেড়েছে। সো ইয়েস, এটি বেড়েছে a little bit higher, কিন্তু এখনও এটি খুবই আনলাইকলি যে তারা ইন্টারেস্ট রেট জুলাই মাসে কমাবেন। লেটস চেক সেপ্টেম্বর। আমি জানি, পরবর্তী স্ক্রিন যদি আমরা দেখি, আমি জানি এটি বেশ দূরে, বাট দ্য ওয়ার্ড অন দ্য স্ট্রিট যেটি আমরা শুনতে পাচ্ছি যে বেসিকলি যে এটি মেক অর ব্রেক মান্থ, ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা যারা চিন্তা করছেন, মেক অর ব্রেক হলে হবে, না হলে একেবারেই হবে না। সো there is, before the inflation report, 40.1% সম্ভাবনা ছিল যে তারা যেখানে আছেন সেখানে থেকে যাবেন, they will hold the rate steady, এবং সেপ্টেম্বর মিটিংয়ে তাই হবে সেটি আশা করা হচ্ছিল 40.4%। অ্যানাদার ওয়ে আপনি চিন্তা করতে পারেন যে 60% সম্ভাবনা ছিল ইন্টারেস্ট রেট কমে আসার সেপ্টেম্বর মাসে। নাও
লেটস টেক এ লুক অ্যাট আফটার দ্য ওয়েডনেসডে মিটিং। পরবর্তী চার্টটি যদি আমরা দেখি, মিটিং রিপোর্টে যখন প্রকাশ হলো, অ্যান্ড দিস ইজ সেপ্টেম্বরের কি হতে যাচ্ছে আফটার ওয়েডনেসডে রিপিট, সম্ভাব্যতা এখন যে তারা রেটটি যেখানে আছে সেখানে রেখে দিবেন, এটি কমে এসেছে 32.7% ইন সেপ্টেম্বর। তার অর্থ হচ্ছে যে সম্ভাব্যতা, দ্য odds ফর দেম টু কাটিং ইন্টারেস্ট রেট বাই সেপ্টেম্বর ইনক্রিজ, বেড়েছে। সেপ্টেম্বরের মধ্যে ইন্টারেস্ট রেট কম হওয়ার সম্ভাবনা বেড়েছে 60% থেকে 67%। গুড চান্স। এটি যারা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে, যারা বাড়ি কেনার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে। সো আই ওয়ান্ট টু গিভ ইউ মাই ওপিনিয়ন, আমার নিজের ওপিনিয়ন আমি তুলে ধরবো এই ক্ষেত্রে। সো যদি আমরা সম্ভাব্যতার কথা চিন্তা করি, তাহলে ইন্টারেস্ট রেট কমে আসার সম্ভাবনা কম। ইট ইজ মোর লাইকলি দ্যান নট যে ইন্টারেস্ট রেট কমে আসবে সেপ্টেম্বর মাসে। বাট ইউ হ্যাভ টু রিয়ালাইজ, আপনাকে একটি জিনিস অনুধাবন করে নিতে হবে। আমরা যে কথাটি বলছি, উই আর টকিং অ্যাবাউট 3 মিটিং পর, এখনকার না, আগামী মিটিং হয়নি, তারপরে যে জুলাই মিটিং আছে তার সেটি এখনো হয়নি, সেপ্টেম্বর মিটিংয়ের পর। সো আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলে দিই, ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমি বলবো যে এই যে সম্ভাবনা আছে, দ্য odds, এই সম্ভাব্যতা কমে আসা, এটা কিন্তু ড্রামাটিকলি মুভ করতে পারে। ইট মে শিফট ড্রামাটিকলি। এটি এমনও হতে পারে যে যে ইন্টারেস্ট রেট কমাবেন যখন তারা, এটি অনেক বড় সড়োভাবে কমাবেন, ডিপার কাটস যেটিকে আমরা বলে থাকি। ইট কুড বি দেন হোল্ডিং। আবার এমন হতে পারে যে যেখানে আছে, যে জায়গাটিতে, যে অবস্থানে আমরা আছি ইন্টারেস্ট রেটে এই মুহূর্তে, সেটিকেই ধরে রাখা হবে স্টেডি লম্বা সময়ের জন্য। এই দুটি সম্ভাবনা খুব বেশি। অ্যান্ড আমি শুধু এটা বলছি আমার কথা, বাট ইউ নেভার নো। এই সব কিছুই রিলেটিভলি স্পিকিং। ওকে, রিলেটিভলি স্পিকিং, দিস ইজ প্রিটি ফার আউট দেয়ার, বেশ অনেক মাসের কথা। নাও আরেকটি গ্রাফ আমি আপনাদেরকে দেখাবো অন স্ক্রিনে। তার কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন, ইজ ট্রাইং, প্রেশার করতে চেষ্টা করছেন ফেডারেল রিজার্ভের উপর, যাতে করে তারা ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসেন। সো হি ইজ প্রেশারিং অন দ্য ফেডারেল রিজার্ভ টু কাট দ্য ইন্টারেস্ট রেট। ওকে, কি বলছেন দেখে নিই উনি। দিস ইজ ফ্রম হিজ ট্রুথ সোশ্যাল। লেটস টেক এ লুক অ্যাট ইট। আপনারা নিজেরাই দেখে নিন। উনি বলছেন, হি ইজ সেইং দ্যাট দেয়ার ইজ ভার্চুয়ালি নো ইনফ্লেশন এনিমোর, কোনো ইনফ্লেশন নেই বস্তুত পক্ষে। সো এর অর্থ হচ্ছে এখন সময় হয়েছে ইন্টারেস্ট রেট কাট। ইট ওয়ারেন্টস অ্যান ইন্টারেস্ট রেট কাট। এবং ট্রাম্প আরও বলছেন যে দ্যাট ইফ দ্য ইনফ্লেশন শুড কাম ব্যাক, যদি ইনফ্লেশন মানে ইন্টারেস্ট রেট কমানোর পরে ইনফ্লেশন ফেরত আসে, দেন ফেডারেল রিজার্ভ কি করতে পারে, কুড অলওয়েজ অ্যাডজাস্ট অর জাস্ট রেইজ দ্য ইন্টারেস্ট রেট, বাড়িয়ে দিতে পারে ইন্টারেস্ট রেট অ্যাজ এ কাউন্টার মেজার। ওকে, দ্যাটস হোয়াট ইজ সেইং। নাও ইন্টারেস্ট রেট বাড়ানো কমানোর যে ইম্প্যাক্টটি, এটি কিন্তু সাথে সাথে পড়ে না, কিছু ক্ষেত্রে সাথে সাথে পড়ে, অনেক সেক্টরই আছে যার প্রভাবটি পড়ে বেশ সময় নিয়ে। এনিওয়ে, অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প সাজেস্ট করছেন, হি ইজ সাজেস্টিং দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসুক। কতখানি কমিয়ে নিয়ে আসছে? সো হি ইজ সেইং নট অনলি জাস্ট কাট, উনি বলছেন কতখানি কাট করতে হবে সেটি বলছেন, এবং কত বড়। উনি বলছেন দ্য ইন্টারেস্ট রেট কাট শুড বি বিগ, not by 0.25%, not a quarter%, not by 50%, 0.5%, 50 basis point. প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ফেডারেল রিজার্ভের উচিত ইন্টারেস্ট রেট কমানো কতখানি, বাই ফুল 1%, 100 basis point, ফুল 1%. সো দ্যাট উড বি হিউজ। আপনারা মনে রাখবেন, এটি অনেক বড় সড়ো ব্যাপার। শেষবার 1% কমানো হয়েছিল, 100 বেসিস পয়েন্ট কমানো হয়েছিল যখন, সেটি ছিল মার্চের 2020 সালে। তার কারণটি ছিল কি? করোনা প্যান্ডামিক। বাট আমাদের জেনে রাখা ভালো, আইল টেল ইউ দিস, যে জেরোম পাওয়েল, উনি কিন্তু খুব পরিষ্কার এই ব্যাপারে, হি ইজ বিন ভেরি ক্লিয়ার। এবং উনি কতখানি পরিষ্কার, এটি আমি আমার বেশ কিছু প্রিভিয়াস প্রোগ্রামে তার ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখিয়েছি।
হি অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ যারা আছেন তারা এই প্রেসিডেন্টের কথায় নড়ে চড়ে বসবেন এবং তাদের মতামতের পরিবর্তন হবে। হি উইল নট বি সুয়েড বাই প্রেসিডেন্ট ট্রাম্প, আমি এতটুকু বলে রাখতে পারি। হি ইজ অ্যান ইকোনমিস্ট অ্যান্ড উনি এই লাফালাফি করবেন বলে আমার মনে হয় না। তার কারণ তারা অ্যাক্ট করবেন ইন্ডিপেন্ডেন্টলি। এবং রাইট নাও পাওয়েল উনি এখনো বলছেন, উনি এখনো চান ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ, আমাকে দেখতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে দেখতে হবে। কি দেখতে হবে? উনি বলছেন বি ডাটা ডিপেন্ডেন্ট, আমাকে তথ্য দেখতে হবে, তথ্য দেখার উপর আমি সিদ্ধান্ত নিব, উইচ ইজ রাইট। ইকোনমিক্সরা এটি করেন, তার কথা শুনে তারা ইন্টারেস্টেড কমান নেই, এটি হওয়া উচিত আসলে। এনিওয়ে, দ্যাটস হোয়াট he's saying he's going to be data dependent, but we are going to get more clarity, আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারবো এই সিচুয়েশনটি কোথায় যাচ্ছে আগামী বুধবার, যখন ফেডারেল রিজার্ভ তারা মিট করছেন অ্যাট দেয়ার ফেডারেল রিজার্ভ প্রেস কনফারেন্স। এবং প্রেস কনফারেন্সের পরে তারা FOMC মিটিং করে থাকেন। FOMC মিটিংয়ে আমরা বেশ কিছু জিনিস জানবো। সো দ্যাটস ইউর আপডেট, যেটি আমি তুলে ধরেছিলাম। কর্মসংস্থান রিপোর্ট অর্ধেকটি, CPI ইনফ্লেশন রিপোর্ট বের হয়নি তখনও, এটি কম্বাইন করে আপনাদেরকে পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকে। আপনারা কি মনে করেন জানাবেন। এখন চলে যাব ইমিগ্রেশনে, অ্যান্ড দিস ইজ হিউজ, সত্যিকার হিউজ। কিন্তু প্রথমে শুরু করবো কুলসুম বেগম ওয়াচিং ফ্রম উডসাইড, থ্যাংক ইউ। আমি আসলে দেখার সময় পাইনি, আপনারা অনেকে সালাম দিয়েছেন, দেখছেন অলবেনি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। বরাবরের মতো সাধুবাদ রইল আমার সাথে থাকার জন্য। কিন্তু এখন যে প্রসঙ্গটা আলাপ করবো সেটি হচ্ছে ইমিগ্রেশন প্রসঙ্গ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি ব্রেকিং, কিন্তু দুটি ভেরি গুড নিউজ। একটু সবার জন্য ভালো নিউজ নাও হতে পারে। সো ট্রাম্প প্রশাসন এখন কাজ করছেন, তাদের প্ল্যান হচ্ছে তারা 9,000 মানুষকে যারা গ্রেফতার হয়েছেন বা গ্রেফতার হবেন আগামীতে, তাদেরকে পাঠাবেন গুয়ান্তানামো বে, কিউবা। আপনারা জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছেন, হ্যাজ প্লেস লটস অফ প্রেশার। তারা অনেক প্রেশার তৈরি করেছেন কাদের উপর জানেন? আইসের উপর রিসেন্টলি, যাতে করে আইস প্রতিদিন 3,000 মানুষ অথবা ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছেন, তারা বলছেন আনডকুমেন্টেড, পার ডেতে যাতে গ্রেফতার করতে পারেন। এটি হচ্ছে তাদের নতুন কোটা। এবং আপনারা আরও জানেন যে তাদের এই গ্রেফতার চলছে, তারা কিন্তু ক্যাপাসিটির বাইরে চলে গেছেন এখন, দে আর ওভার ক্যাপাসিটি রাইট নাও। সো এই মুহূর্তে 52,000 মানুষকে তারা রেখেছেন তাদের বিভিন্ন ফ্যাসিলিটি। ক্যান ইউ বিলিভ দিস? 52,000 পিপল তারা আছেন বিভিন্ন ফ্যাসিলিটিসে, আইস ডিটেনশন সেন্টারে। এবং তারা গিয়ার আপ করে আছেন অনলি 40-something,000। এই যে ফ্যাসিলিটিসগুলি আছে, এই ফ্যাসিলিটিসের ধারণ ক্ষমতা হচ্ছে 40,000, কিন্তু এখানে রাখা হয়েছে 52,000 মানুষকে। সো তারা চেষ্টা করছেন এই জায়গাগুলিকে ফ্রি আপ করার, উন্মুক্ত করার জন্য। কিছু নতুন বেড, জেলখানা আপনি ধরেন, জেলখানা নতুন বেড নেই, সো নতুন বেড আনতে হবে, নতুন জায়গা তৈরি করতে হবে। তারা কি করছেন? তারা বাড়ানোর চেষ্টা করছেন তাদের অ্যারেস্ট কোটা, কারণ এটা তো বাড়িয়েছেন অবশ্যই। সো অ্যাকর্ডিং টু পলিটিকো, ট্রাম্প টিম প্ল্যান হচ্ছে হাজারো মাইগ্রেন্ট যারা আছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে গুয়ান্তানামো ডিটেনশন জেলে। বেসিক ইটস নট এ ডিটেনশন, ইটস জেল। ওকে, কবে থেকে শুরু হবে? এই সপ্তাহ থেকে, স্টার্টিং অ্যাজ সুন অ্যাজ দিস উইক। অ্যাগেন দিস ইজ অ্যাকর্ডিং টু সাম ডকুমেন্টস যেটি পাবলিশ করেছে পলিটিকো। এবং তারা এই যে তথ্যের কথা বলছি, তারা এটি কালেক্টও করেছেন। এটি কিন্তু ব্যাপক হবে, এটি কিন্তু দিস ইজ গোইং টু বি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ, জ্যামিতিক হারে, গাণিতিক হারে না, জ্যামিতিক হারে বাড়বে। তারা বলছেন রাফলি 500 migrants who have been held in this short period of time বিভিন্ন জায়গায়, তাদেরকে কিন্তু সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। 5,000 ফেব্রুয়ারি থেকে যারা আছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে গুয়ান্তানামো বেতে। কতখানি আনকনস্টিটিউশনাল, কতখানি করবেন, আমি যতদূর দেখছি এখন পর্যন্ত, দিস ইজ গোয়িং টু হ্যাপেন। সো আমি বলবো এভরিবডি বি কেয়ারফুল, স্পেশালি ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার আপনি আইসের হাতে পড়ে যেতে পারেন আপনি যদি ইউ আর নন হোয়াইট। ওকে, আপনি সিটিজেন হতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, ইউ লুক ফরেন অর ফরেনার, ইউ আর নট ইন এ গুড শেপ।
সো কাগজপত্র সাথে রাখবেন যাতে আপনি সেফ থাকতে পারেন, কারণ ধরে যদি গুয়ান্তানামোতে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু বিরাট বিপদ। এনিওয়ে, এই সমস্ত যখন জিনিস চলছে, এই দ্য মিডল অফ অল ইমিগ্রেশন ডিবেট, ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল একটি শকিং স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটি প্রথমে প্রথমে উনি একটি জিনিস পোস্ট করেছেন যেটি আমরা দেখব অন স্ক্রিনে, যেটি গতকাল ট্রুথ সোশ্যালে। ওকে, উনি বলছেন আওয়ার গ্রেট ফার্মার্স অ্যান্ড দ্য পিপল ইন দ্য হোটেল অ্যান্ড লিজার বিজনেস, ওকে, আর হসপিটালিটি বিজনেস যারা আছেন, কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবো, তারা দে হ্যাভ বিন স্টেটিং, দে মিনস যারা ওনার আছেন ফার্মগুলার এবং যে হোটেলগুলো আছে, লিজার বিজনেস আছে, তাদের যে ওনার আছে, দে হ্যাভ বিন স্টেটিং দ্যাট তাদের মানে আওয়ার অ্যাগ্রেসিভ পলিসি, তার যে অ্যাগ্রেসিভ পলিসিটা আছে ইমিগ্রেশনের, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অন ইমিগ্রেশন, ইজ টেকিং ভেরি গুড টেকেন অ্যাওয়ে very good long-time workers away from them, with those jobs being almost impossible to replace. সোজা কথায়, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসির কারণে এই সমস্ত ফার্ম এবং হোটেলে যারা কাজ করছিলেন অনেক লম্বা সময় ধরে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে, তাদেরকে তারা হারাচ্ছেন বিকজ তারা গ্রেফতার হয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন। এবং এই লোকগুলি বিশ্বস্ততার সাথে, সততার সাথে এখানে বছর পর বছর কাজ করছেন, এইটি রিপ্লেস করা এখন অসম্ভব, এটি বলছেন। রিয়েলি এখন হঠাৎ করে জেগে উঠছেন? ইন মেনি কেসেস, উনি আরো বলছেন, ইন মেনি কেসেস, দিস ইজ ট্রাম্প, the criminals allowed into our country by very stupid Biden open border policy are applying for this job. অর্থাৎ বাইডেন যাদেরকে ঢুকতে দিয়েছেন তারা ক্রিমিনাল, তারা এই জবগুলো অ্যাপ্লাই করছে এখন। এবং উনি বলছেন AKA newcomers, okay, this is not good. By the way, these are all his words, আপনারা দেখতে পাচ্ছেন, it is not good, we must protect our farmers, this is the key word. উনি বলছেন we must protect our farmers but get the criminals out of the USA. উনি শেষ করেছেন the changes are coming. আমি যখন এই পোস্টটি দেখলাম, উনি অনেক পোস্ট করে থাকেন প্রতিদিন, সবকিছু ট্র্যাক রাখা খুব মুশকিল। আমার কাছে মনে হলো আই হ্যাভ টু ইনভেস্টিগেট। আমার প্রথম কথা হলো আর কে আছেন যারা এই রিপোর্টটিকে সিরিয়াসলি নিয়েছেন। বিগ আউটলেট হতে হবে, বড় আউটলেট। আমার পরিচিত যারা আছেন বিভিন্ন জায়গায়, তাদের আমি ফোন করেছি একটু পরে। সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাজেস্ট করছেন অ্যাট এ ক্যাবিনেট মিটিং, গতকাল, এটি আজকের ঘটনা না, আজকে শুক্রবার, গতকাল বৃহস্পতিবার এই সপ্তাহে, যে আনডকুমেন্টেড পিপল যারা আছেন, যাদের কাগজপত্র নেই, ধরে নেবেন ইললিগাল, ওকে, ওয়ার্কিং অন ফার্মস, ওকে। না, দিস ফার্ম আমরা সবসময় মনে করি কৃষক, আসলে সেটি না। যারা কৃষি কাজ করছেন, যারা অ্যানিমাল ফার্মে আছেন, সেটি হতে পারে গবাদি পশু, হাঁস মুরগি বা এই জাতীয় ফিড যারা প্রোভাইড করেন, এরা সবাই পড়বেন এই ইয়াতে। যারা হোটেলে কাজ করছেন উড বি অ্যালাউড টু লিভ দ্য কান্ট্রি, তাদেরকে দেশ থেকে বের হওয়ার সুযোগ করে দিব আমরা, এবং তারা যাতে ফেরত আসতে পারবেন অ্যাজ এ লিগাল ওয়ার্কার, সেটি করে দেওয়া হবে ইফ, যদি তাদের এমপ্লয়ার্স, যেখানে তারা কাজ করছেন তার এমপ্লয়ার যদি বলেন হ্যাঁ আমি এর দায়িত্ব নিলাম, ফাউচ ফর দেম, ওকে। সো ট্রাম্প বলছেন দিস ইজ এ মিটিং উইথ দ্য রিপোর্টার যখন প্রেজেন্ট করছিলেন, সো উনি কি বলেছেন ওয়ার্ড ফর ওয়ার্ড, আমি বলছি উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ফার্মার্স। এখন প্রেশার তৈরি হয়েছে অনেক, ফার্মাররা বুঝতে পারছেন যে তাদের শস্য নষ্ট হচ্ছে, প্রোডাকশন কমে এসেছে, তারা সর্বশান্ত হয়ে যাবেন। এমন অনেকে ঋণ নিয়ে যারা করেছেন তারা সর্বশান্ত হয়ে যাবেন। সো উনি বলছেন, আই কোট, we have to take care of our farmers, the hotels, and the various places where they tend to need people. President Ronald Reaganের সময় উনি করেছিলেন ইমিগ্রেশন রিফর্ম অ্যাক্ট, it's 1986, ওকে। উনি বলেছিলেন 1984 সালের পূর্বে যারা এসেছিল, আমি আসছি সেই প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যে। সো ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন, ইটস ভেরি সিমিলার টু দ্যাট, অ্যান্ড দিস ইজ সিগনিফিকেন্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আসছি সেই প্রসঙ্গে, কিন্তু স্টেটমেন্ট উনি আরও দিয়েছেন। উনি বলেছেন যে সাপোর্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন দ্য ইউএস, কারা এটির অন্তর্ভুক্ত, যারা ফরেন স্টুডেন্ট আছেন, যারা ওপিটিতে আছেন, স্টেমে আছেন, তারা স্পেশালি অ্যাটেনশন দিবেন, ওকে। দিস ইনক্লুডস অল দিস F1 visas, OPT, STEM OPT,
এবং উনি বলছেন যে স্টুডেন্টস হু গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন করে ফেলবেন, যারা জব অফার পাবেন ফ্রম টপ কোম্পানিজ লাইক অ্যাপল অথবা অন্যান্য কোম্পানি থেকে, তারা এখানে তারা থাকতে পারেন না, কারণ তাদের ভিসা এক্সপায়ার হয়ে যায় বা ভিসাটি থাকে না। বেসিকলি উনি একটি অন্যরকম কথা বলছেন যে তাদেরকে একটি জায়গা করে দিবেন, কিভাবে তাদেরকে মেরিট বেস গ্রিন কার্ডের একটি সিস্টেমের কথা উনি ইঙ্গিত দিচ্ছেন। ওকে, আপনারা নিজেই শুনলেন। দিস সাউন্ডস টু মি, এই সব কিছু দেখার পরে আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে তারা হয়তো একটি নতুন প্রোগ্রাম তৈরি করবেন। এটিকে ধরে নিতে পারেন অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা প্রসেস টাইপের একটি প্রোগ্রাম। ফার্মার যারা আছেন তাদের জন্য, বা ফার্ম ল্যান্ডে কাজ করেন যারা, তারা সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা হসপিটালিটি, দিস কুড বি হোটেল অর লিজার, দ্য হোটেল ইন্ডাস্ট্রি, তার কারণ কি, হঠাৎ করে কেন তারা এটি করতে চাচ্ছে না? তারা এখন জেগে উঠেছেন, দে আর ওয়েকিং আপ। কিসে? বাস্তবতার ক্ষেত্রে দে আর ওয়েকিং আপ টু দ্য রিয়ালিটি। যে গুড ওয়ার্কার যারা আছেন তারা কিন্তু খুব ডিফিকাল্ট টু রিপ্লেস, এদেরকে রিপ্লেস করা ডিফিকাল্ট, তাদেরকে রাখতে হবে গুড এডুকেটেড যারা আছেন লং টার্ম। সো উনি কি সত্যি অ্যামনেস্টির কথা বলছেন? এটি এখনো কেউ, আমি যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এখনো কেউ কোনো কথা বলতে রাজি নন। ওকে, বাট আবার অস্বীকারও করছে না কেউ, তার মানে হচ্ছে এই কথাটি হয়েছে তাদের মধ্যে, বাট দে আর নট অ্যালাউড টু পাবলিকলি সে এনিথিং। এই মুহূর্তে তারা কিছুই বলবে না পাবলিকলি। ওকে, দ্যাটস ওকে। আমার যে হিন্টটা দরকার ছিল, যে কথাটি জানা দরকার ছিল, সেটি আমি জেনে গেছি। আপনাদের মনে রাখতে হবে, শেষ ইমিগ্রেশন অ্যাক্ট অ্যান্ড ইমিগ্রেশন রিফর্ম অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট, এটি 1986 সালে করেছিলেন প্রেসিডেন্ট রেগান, নভেম্বর 6 তারিখ বা 2 তারিখে পাশ করেছিলেন, যার মাধ্যমে উনি বলেছেন এই দেশে যারা এসেছে 1984 সালের পূর্বে তাদেরকে লিগাল করা হবে যদি তারা ফার্মে কাজ করেন, প্রোগ্রাম। ওকে, তাদেরকে লিগাল গ্রিন কার্ডের রাস্তা করে দেওয়া হবে এবং তারা গ্রিন কার্ড পাবেন। এটি ছিল তার প্রোগ্রাম, যেই প্রোগ্রামের আওতায় 2.7 মিলিয়ন মানুষ কিন্তু গ্রিন কার্ড পেয়েছিলেন। সেরকমই কি একটা কিছু আসতে যাচ্ছে? আমি এখনো শিওর না যে এইরকমই একটি কিছু হতে যাচ্ছে, কিন্তু উনি যেটি বলছেন তার অর্থ হচ্ছে কাছাকাছি একটা কিছু হতে যাচ্ছে। কাজেই আপনারা এই সংবাদটি শুনছেন টিবিএন নেটওয়ার্কে, নিউজ নেটওয়ার্কে, এবং এটি এত বড় নিউজ যে এটির উপরে এখন আমরা চড়ে বসবো এবং এটিকে ফলো করব। এনি ডেভেলপমেন্ট আপনাদের কাছে তুলে দেবো, তার ডিটেলস তুলে ধরবো। বাট অ্যাট দ্য এন্ড আমি বলবো এটি বড় ধরনের সুসংবাদ। যারা অনেকেই প্রোগ্রামে গ্রিন কার্ড পেয়েছেন তারাও জানেন অনেকেই অনেকভাবে পেয়েছেন। আমি আর এর চেয়ে বেশি কিছু বলবো না। কাজেই সুযোগ তৈরি হয়েছে। টেক অ্যাডভান্টেজ অফ ইট ওয়েন দ্যাট হ্যাপেন্স। এখন শেষ করছি আজকের মতো, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আওয়ার ডেমোক্রেসিতে। সেটি শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, যেটি লাইভ ব্রডকাস্ট করা হয় না, কিন্তু ইউটিউবে পরবর্তীতে আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।